আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা 10.6-এর 8-এর ম্যাথগুলো স্টার্ট করব। তো 8-এর ম্যাথগুলো একটু দেখি কীরকম। প্রথম প্রবলেমটা বলতেছে যে 8-এর ম্যাথগুলো মোটামুটি বেশি ইম্পর্ট্যান্ট। তো আমরা যখন 8-এর ম্যাথগুলো সলভ করবো একটু আমরা সিরিয়াসলি সলভ করব। আচ্ছা, 8-এর 1 নম্বরটা হচ্ছে আপার লিমিট 4, লোয়ার লিমিট হচ্ছে 0, y ইন্টু রুট ওভার 4 মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই। আচ্ছা, এই ধরনের ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে আমরা একটু 10.3-এর 5-এর প্রবলেমগুলো একটু দেখে আসবো, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তো প্রথমে একটা কথা একটু বলে নেই, কতগুলো কেস নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথম কেসটা কি হতে পারে? 1 নাম্বার, যে এটাকে আমরা হচ্ছে, যেহেতু এটা একটা কি ধরনের ফাংশন দেখা যাচ্ছে এখানে, অ্যারিথমেটিক ফাংশন। তো অ্যারিথমেটিক ফাংশনকে আমরা কিভাবে সলভ করতে পারি? অ্যারিথমেটিক অপারেশন দিয়ে সলভ করতে পারি। এখানে কি কোনো অ্যারিথমেটিক অপারেশন অ্যাপ্লাই করা যায়? মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, সাবস্টিটিউশন বা সাবস্ট্রাকশন, এগুলো কি আমরা করতে পারতেছি না। তাহলে আমরা হচ্ছে এটাকে অ্যারিথমেটিক অপারেশন থেকে বাদ দিলাম। 1 নম্বর, কারণ আমি তো কিছুই করতে পারতেছি না। 1 2 নাম্বার কি, এখানে কি আমি y ইজ ইকাল টু সাইন থেটা বা y ইজ ইকালস টু কস থেটা ধরে কি আমি কোনোভাবে কোনো কিছুকে রিপ্লেস করতে পারতেছি? যদি পারি তো ভালো, যদি না পারি তাহলে আরও ভালো। এই কথাটার মানেটা কি, আমি এই ফাংশনটাকে মানে অ্যারিথমেটিক ফাংশনটাকে আমি হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনে কনভার্ট করতে চাচ্ছি। কনভার্ট করে আমি এটাকে হচ্ছে এটার উপরে আমরা হচ্ছে কতগুলো সূত্র অ্যাপ্লাই করে দেন এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে আনার চেষ্টা করব। করার পরে হচ্ছে আমরা কি করতে চাচ্ছি, আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে যাচ্ছি। আচ্ছা, এইভাবেও হয়তো হতে পারতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কি উপায় হতে পারে? তাহলে আমরা একটা প্রসেস শিখছিলাম 10.3-এ, যে সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, বা কোনো একটা ফাংশনের কোনো একটা পর্শনকে ধরে সেটার উপর ডেরিভেটিভ চালানোর পরে সেই ডেরিভেটিভটাকে আমরা হচ্ছে এই ফাংশনের অন্য পর্শন দিয়ে রিপ্লেস করব। এটাই হচ্ছে আমাদের মেথড অফ সাবস্টিটিউশনের মূল লক্ষ্য ছিল। হ্যাঁ, তো এখন আপনার কাছে মনে হইতে পারে যে মেথড অফ সাবস্টিটিউশন করব, ভালো কথা, তাহলে কোন পর্শনটা ধরবো এখানে? তাহলে আপনি কি মানে পসিবল ওয়েতে মানে আপনি কোনো অংশটাকে ধরতে পারেন সেটা নিয়ে একটু আলোচনা করি। 1 নম্বর, তো আর আমরা মোটামুটি ফিক্সড হচ্ছি বা শিওর হচ্ছি যে আমরা কি করব, এই প্রবলেমটাকে মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে সলভ করব। আমি সেকেন্ড যে প্রসিডিওরটা বলছিলাম সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক কোনো ওয়ে, মানে হচ্ছে y ইজ ইকাল টু সাইন থেটা বা y ইজ ইকালস টু কস থেটা, এটা ধরে যদি করতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। তো চেষ্টা করেন একটু যে এটা দিয়ে সলভ করা যায় কিনা। তাহলে আমরা হচ্ছে কি করতে পারি, দুই ওয়েতে আমরা মেথড অফ সাবস্টিটিউশনটা এখানে অ্যাপ্লাই করতে পারি। ইদার 4 মাইনাস ওয়াই ইকুয়ালস টু জেড কনসিডার করতে পারি, অথবা হচ্ছে রুট ওভার 4 মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু জেড, এটাকে ধরেও আমরা হচ্ছে প্রবলেমটাকে সলভ করতে পারি। আমরা প্রথম প্রসেসটা একটু দেখাই। হ্যাঁ, আমরা পরের প্রসেসটা আপনি একটু রুট ওভার ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়ালস টু রুট ওভার ওয়াই মাইনাস রুট ওভার 4 মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু জেড ধরে আপনি একটু বাসায় ট্রাই করবেন। হ্যাঁ, তো এখানে যদি আমি এটাকে ধরি তাহলে ডি ডি ওয়াই অফ 4 মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু ডি ডি ওয়াই অফ জেড। তাহলে ডিডি অফ 4 মানে কি 0, মাইনাস ডিডি অফ ওয়াই, ডিডি অফ ওয়াই ইজ ইকালস টু ডিডি অফ ওয়াই জেড, ডিডি ওয়াই অফ জেড, সরি। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা ডিডি ওয়াই কেন নিলাম? কারণ আমার এখানে প্যারামিটারটা হচ্ছে ডিওয়াই। আচ্ছা, তাহলে এখন আমাদের ফাংশনটা কীরকম দাঁড়ায়? -1 ইন্টু ডিওয়াই ইকুয়ালস টু ডিজেড, অতএব ডিওয়াই ইকুয়ালস টু মাইনাস ডিজেড। তাহলে আমরা ডিওয়াইকে মাইনাস ডিজেড দিয়ে রিপ্লেস করতে পারবো। তাহলে ওয়াইকে কী দিয়ে রিপ্লেস করব? আমরা তো রুট ওভার 4 মাইনাস ওয়াইকে কী দিয়ে রিপ্লেস করতে পারতেছি? মানে হচ্ছে শুধু 4 মাইনাস ওয়াইকে আমরা জেড দিয়ে রিপ্লেস করতে পারতেছি। তাহলে ওয়াইকে এখন আমরা রিপ্লেস করবো। তাহলে ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি বলেন তো? 4 মাইনাস জেড ইকুয়ালস টু ওয়াই লিখতে পারি না? তাহলে এখানে আমাদের কি হয়ে গেল? ওয়াইয়ের জায়গায় আমরা হচ্ছে 4 মাইনাস জেড ইন্টু রুট ওভার 4 মাইনাস ওয়াই হচ্ছে জেড লিখলাম,
আর ডিওয়াইকে হচ্ছে মাইনাস ডিজেড দিয়ে আমরা রিপ্লেস করে ফেললাম। তাহলে এখন বন্ধুরা আমরা যেহেতু ওয়াইকে জেড দিয়ে রিপ্লেস করছি, তাহলে অবশ্যই আমাদের ওয়াইয়ের প্যারামিটার যেটা 4 আপার লিমিট আর লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে এটাকেও আমাদের এখন রিপ্লেস করতে হবে। জেডের জন্য কি হবে, তাহলে এখানে আমরা একটু লিখে ফেলি, y ইকুয়ালস টু 4 হলে z ইকুয়ালস টু কত হবে, z এর মান এখানে বসাই দেই, 4 মাইনাস 4 ইকুয়ালস টু 0। y ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে z ইকুয়ালস টু 4 মাইনাস y এর জায়গায় আমরা কত বসাবো, 0, তাহলে এখানে আমাদের 4। তাহলে আমাদের আপার লিমিট হয়ে যাচ্ছে 0, লোয়ার লিমিট হয়ে যাচ্ছে 4। তো এখন আমরা তাহলে আমাদের মূল ফাংশনটা কিন্তু একদম ছোট হয়ে গেল। হ্যাঁ, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন আপার লিমিট 0 টু 4 মাইনাস জেড ইন্টু রুট ওভার জেড ইন্টু ডিজেড। দেখেন তো বন্ধুরা, এটা আমরা কি এই প্রবলেমটা একদম 10.1 বা 10.2 এর মতো হয়ে গেল না? একদম কিন্তু 10.1 বা 10.2 এর মতো হয়ে গেল। ওকে, তাহলে এবার আমরা এটাকে কি করতে পারি, 0 টু 4, তাহলে 4 রুট ওভার জেড ডিজেড, দেন মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 0 টু 4, তাহলে হচ্ছে জেড রুট ওভার জেড ইন্টু ডিজেড। এরপরে আমরা কি লিখতে পারি, তাহলে মাইনাস 4 ইন্টিগ্রেশন অফ 0 টু 4 জেড টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 ইন্টু ডিজেড প্লাস জেড টু দি পাওয়ার 1 ইন্টু জেড টু দি পাওয়ার 1 বাই 2, মানে কি বেস সেম, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে 1 প্লাস 1 বাই 2, তাহলে 3 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা লিখতে পারি 0 টু 4 z to the power 3 divided by 2 into dz। তাহলে z to the power এখানে আমরা হচ্ছে 3 divided by 2 into 2 divided by 3 0 to 4 plus z to the power 3 by 2 plus 1, মানে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মের অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, এন এর যে ফর্মুলা সেটা আমরা অ্যাপ্লাই করছি। 3 বাই 2 প্লাস 1 হচ্ছে 5 ডিভাইডেড বাই 2, আর এখানে হবে আমাদের 2 ডিভাইডেড বাই 5। তাহলে এখানে হচ্ছে আমাদের 0 টু 4 মাইনাস 8 ডিভাইডেড বাই 3। তো এখানে আমাদের 0 মাইনাস 4 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 প্লাস 2 ডিভাইডেড বাই 5 ইন্টু 0 মাইনাস 4 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 8 ডিভাইডেড বাই 3 ইন্টু 4 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 5 ইন্টু 4 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2। আমরা একটু ক্যালকুলেশনটা দেখে নিই। তো বন্ধুরা আমাদের এখানে রেজাল্টটা আসে হচ্ছে 128 ডিভাইডেড বাই 15, 128 ডিভাইডেড বাই 15। একটা কথা বলি, আমরা যদি ইন্টিগ্রাল ক্যালকুলাসে যদি আমাদের লিমিট দেওয়া না থাকে বা ডেফিনেট ইন্টিগ্রালের প্রবলেমগুলো যদি সলভ করি, ডেফিনেট ইন্টিগ্রালের মানে হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকবে, ঠিক আছে। আর ইনডিফিনিটে হচ্ছে আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমাদের আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকবে না। তো ডেফিনেট ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমাদের রেজাল্ট সবসময় কনস্ট্যান্ট আসবে এবং সেম আসতে হবে, ঠিক আছে। কিন্তু ইনডিফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমাদের ফাংশনের প্যাটার্নটা মানে রেজাল্টের প্যাটার্নটা ডিফারেন্ট আসতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছি, আমাদের প্রথম ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এবার হচ্ছে 2 নাম্বার ম্যাথটা চলে যাব। 8-এর 2 নাম্বারটাও বেশ ইম্পর্ট্যান্ট। আমরা 8-এর 2 নাম্বারটা
খুবই ইম্পর্টেন্ট 10.3, তারপর হচ্ছে 10.6, 10.5, 10.7ও আছে। অনেক জায়গায় আমরা 8-এর 2 নম্বরটা দেখব। তো 8-এর 2 নম্বরটা দেখার আগে একটু আমরা একটা টাইপ নিয়ে আলোচনা করব। তো টাইপটা কীরকম একটু দেখি। ইন্টিগ্রেশন অফ রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইন্টু dx, এই একটা টাইপ। অথবা এরকমও থাকতে পারে ইন্টিগ্রেশন x স্কোয়ার ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইন্টু dx। সবসময়ের জন্য এটা একটু প্রসেসটাও একটু মুখস্থের মতো রাখবেন। আর এরকম দেখলেই আমরা কি করব, সবার প্রথমে x ইজিক্যাল টু a সাইন থেটা অথবা x ইজিক্যালস টু a কস থেটা কনসিডার করে নিব। ঠিক আছে, x ইজিক্যাল টু a সাইন থেটা অথবা x ইজিক্যাল টু a কস থেটা অবশ্যই আমরা কনসিডার করে নিব। আচ্ছা, তাহলে একটু খেয়াল রাখি, সেটা হচ্ছে প্রথমে a স্কোয়ার থাকতে হবে, দেন মাইনাস, তারপর হচ্ছে x স্কোয়ার থাকতে হবে। এখানেও দেখেন x স্কোয়ারটা জাস্ট গুণ করা হয়েছে, মানে এখানে যেই ভ্যারিয়েবলটা থাকবে এখানেও মাস্ট সেই ভ্যারিয়েবলটা থাকতে হবে, তখনই আপনি এই জিনিসটা এভাবে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, অথবা যদি ম্যাথের মধ্যে যদি ডিফারেন্ট ভ্যারিয়েশন থাকে তখন আপনাকে আপনার এক্সপিরিয়েন্স থেকে ওই প্রবলেমটা সলভ করে নিতে হবে। তো এই প্রবলেমটা বেশ হিট একটা ম্যাথ, এই জন্য আমরা হচ্ছে এই প্রবলেমটাকে একটু মুখস্থ রাখার চেষ্টা করব যে এই টাইপটা এরকম হবে। আচ্ছা, যেমন ধরেন যে এটার একটা এক্সাম্পল দিই, যে রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এরকম একটা প্রবলেম আছে। আবার আর একটা আছে, ধরেন যে রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স আছে। তাহলে আমরা এই অঙ্কটার জন্য কি ধরব, এক্স ইজিক্যালস টু 5 সাইন থেটা অথবা x ইজিক্যাল টু 5 cos থেটা, দ্যাটস আপ টু ইউ। সিমিলারলি x ইজিক্যাল টু 4 সাইন থেটা অথবা 4 cos থেটা। ঠিক আছে, যদি এখানে এরকম থাকে ইন্টিগ্রেশন অফ 2 মাইনাস এক্স স্কোয়ার, যদি এরকম থাকে তাহলে আমরা কি ধরবো, x ইজিক্যাল টু রুট ওভার 2 সাইন থেটা। তাহলে এই অঙ্কটাকে একটু টেম্পারিং মানে হচ্ছে বাড়ি বুড়ি দিয়ে রুট ওভার 2 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এরকম করে আমাকে আনতে হবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেছেন। অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। এটার জন্য আমরা একটু সময় ব্যয় করবো। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারতেছি, যদি আমাদের এরকম কোনো ফরম্যাটে থাকে ইন্টিগ্রেশন রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স অথবা রুট ওভার এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম ফরম্যাটে থাকে, অথবা ইন্টিগ্রেশন রুট ওভার a মাইনাস এক্স স্কোয়ার এরকম ফরম্যাটে থাকে, তাহলে আমরা অবশ্যই এই অঙ্কটার জন্য আমরা একটা লাইন বাড়ায় লিখব, রুট ওভার a হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ডিএক্স। দেন আমরা এখানে এক্স ইজিক্যাল টু a সাইন থেটা, না রুট ওভার a সাইন থেটা কনসিডার করব। স্কোয়ারের ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা এখানে কনসিডার করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই অঙ্কে আসি। এই অংশে এক্স ইজিক্যাল টু, এখানে তো অলরেডি এই স্কোয়ার আছেই, তাহলে এখানে এই স্কোয়ারের ভিতরে যেতে থাকবে। হ্যাঁ, তাহলে এক্স ইজিক্যাল টু a সাইন থেটা ধরবো। এই অঙ্কের ক্ষেত্রেও এক্স ইজিক্যাল টু a সাইন থেটাই আমরা ধরে কাজ করব। কিন্তু অঙ্কটা যদি এরকম আসে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তখন কিন্তু আর এভাবে আমরা প্রবলেমটা সলভ করবো না। তো এভাবে আমরা দেখি এভাবেও হয়তো হতে পারে, আমি শিওরলি বলতে পারছি না। আচ্ছা, ম্যাথের রিকোয়ারমেন্ট অনুসারে প্রবলেমটা সলভ করবো আমরা। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু দেখি, যদি এরকম থাকে আর কীরকম থাকতে পারে অঙ্কটা, ইন্টিগ্রেশন অফ রুট ওভার মাইনাস a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম যদি থাকে তো এরকম তো হবেই না, কারণ রুট ওভারের ভিতরে এটা আমাদের ইমাজিনারি পজিশনে চলে যায়। তাহলে আর কি হইতে পারে, আশা করি আমরা সবগুলা এই ধরনের সব টাইপ নিয়ে আলোচনা করছি। তবে ডেঞ্জারাস যে টাইপটা হইতে পারতো সেটা হচ্ছে রুট ওভার a মাইনাস এক্স স্কোয়ার। আমরা কিন্তু কখনোই এরকম থাকলেও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমাদের এখানে রুট ওভার অফ স্কোয়ার দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো আমরা 12তে যখন যাব, 12 টাইপের যে ম্যাথগুলো আছে এসইউ আহমেদ স্যারের, তো এখানে ডিটেলসভাবে কিছু ম্যাথগুলো এক্সপ্লেন করা হয়েছে। প্লাস 10.7ও আমরা এরকম ম্যাথ দেখবো ইনশাল্লাহ। তো আমরা 8-এর 2 নম্বর প্রবলেমটা সলভ করি, খুবই ইম্পর্টেন্ট।
8-এর 2 নাম্বারটা বলতেছে 1 2 minus 1 x square into root over 4 minus x square into dx। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমরা নেক্সট লাইনে কি লিখতে পারি, 1 minus 1 x square into 2 square minus x square into dx লিখতে পারি, তাই না? ওকে ফাইন, তাহলে আমরা এরপরে আমরা কি লিখতে পারি, এরপরে আমরা ধরবো। ঠিক আছে, কি ধরবো, তো ধরি x is equal to 2 sin থিটা। আপনার যদি ইচ্ছা হয় যে আপনি cos থিটা ধরবেন, cos থিটা ধরেও প্রবলেমটাকে সলভ করতে পারেন, দ্যাটস আপ টু ইউ। হ্যাঁ, তাহলে এখন যদি সাইন থিটা হয় তাহলে আমার এখন কি আপার লিমিট এবং লোয়ার লিমিট থিটার জন্য চেঞ্জ হয়ে যাবে। তাহলে থিটার জন্য যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে আমরা কি লিখতে পারি, x ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু সাইন থিটা, অতএব থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স x ডিভাইডেড বাই 2। ওকে ফাইন, তাহলে এখন x ইজ ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে পাই ডিভাইডেড বাই 6। x ইজ ইকুয়ালস টু -1 হলে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স -1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু মাইনাস পাই ডিভাইডেড বাই 6। তাহলে এখন দেখেন তো আমরা কিন্তু 1 এর জন্য ভ্যালু পাইলাম পাই বাই 6, -1 এর জন্য ভ্যালু পাইলাম মাইনাস পাই বাই 6, এই এক্স স্কোয়ার এক্স এর জন্য আমরা হচ্ছে 2 সাইন থিটা পাইলাম। তাহলে ডিএক্স এর জন্য কি পাবো, তাহলে ডিএক্স এর জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে বন্ধুরা কি করতে হবে বলেন তো, ডেরিভেটিভ করতে হবে, তাই না? তাহলে আমাকে অবশ্যই ডেরিভেটিভটা করতে হবে। তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে কি দাঁড়াচ্ছে, ডি ডিএক্স অফ, এখানে আমরা আরেকবার লিখি এক্স ইজ ইকাল টু 2 সাইন থিটা, তাহলে ডি ডিএক্স অফ এক্স ইজ ইকাল টু ডি ডিএক্স অফ 2 সাইন থিটা। তাহলে এখন এটা হচ্ছে আমাদের 1 ইজ ইকাল টু 2 কস থিটা। বন্ধুরা থিটা কি এক্স না, থিটা এক্স না, তাহলে এটার উপর আমরা আবার ডেরিভেটিভ চালাবো, ডি ডিএক্স অফ থিটা। তাহলে আমাদের দাঁড়াচ্ছে ডিএক্স ইজ ইকাল টু 2 কস থিটা ইন্টু ডি থিটা। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম, আমাদের কাঙ্ক্ষিত যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে, আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশনটা হচ্ছে যে আপার লিমিট পাই বাই 6, লোয়ার লিমিট মাইনাস পাই ডিভাইডেড বাই 6, তারপরে হচ্ছে এক্স স্কোয়ারের জায়গায় আমরা লিখব হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা, তারপর হচ্ছে রুট ওভার 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা। এরপর আমরা হচ্ছে ডিএক্স এর জায়গায় আমরা কি লিখব, 2 কস থিটা ইন্টু ডি থিটা। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের মূল ইকুয়েশনটা একটু বড় হয়ে গেল মনে হচ্ছে, কিন্তু আসলে না, এটা ইন্টারেস্টিং একটা ম্যাথ এবং ইম্পর্টেন্টও বটে। তো এখানে আমরা নেক্সট লাইনে কি লিখতে পারি, পাই বাই 6 মাইনাস পাই বাই 6, একটু আমরা সতর্কের সাথে সলভ করব। এখানে 2 আর 4 গুণ করলে 4 2 8 হয়ে যাচ্ছে, এখানে সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার থিটাই থাক, আর এখান থেকে আমরা যদি 4কে কমন নেই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা ইন্টু ডি থিটা। নেক্সট লাইনটা কি দাঁড়ায়, পাই বাই 6 মাইনাস পাই বাই 6 ইন্টু এটাকে আমরা যদি স্কোয়ার রুট করি তাহলে কি দাঁড়ায়, 2 দাঁড়ায়, 8 2 16, তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা কস থিটা লিখতে পারি, আর এখানে আছে কত, কস থিটা, তাহলে কস স্কোয়ার থিটা। বন্ধুরা আমরা কিন্তু অবশ্যই এই প্রসিডিওরটা একটু কাইন্ডলি ফলো করব।
ঠিক আছে, আপনি চাইলে সাইন স্কোয়ার থেটাকে আবার কজ স্কোয়ার থেটাতে কনভার্ট করতে পারেন, 1 মাইনাস কজ স্কোয়ার থেটা, তখন ওইটা না একটু মানে বড় হয়ে যেতে পারে। তো আপনি চেষ্টা করবেন রুটের মধ্যে থেকে কাজটা সারাই নিতে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন তো আমি এরপর কি করব একটু দেখেন। সেটা হচ্ছে এখান থেকে আমরা 4 কমন নিব, 4টা নিয়ে নিব 16 থেকে। তাহলে আমি 4টাকে বাম পাশে রাখি, আর π/6 মাইনাস π/6, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 2 মানে হচ্ছে 4, 4 4 16, এই 16ই থাকতেছে, আর সাইন স্কোয়ার থেটা ইন্টু কস স্কোয়ার থেটা ডি থেটা। এরপরে 4 π/6 মাইনাস π/6, এইটাকে আমরা কি লিখতে পারি বন্ধুরা, 2 সাইন স্কোয়ার থেটা কস স্কোয়ার থেটা না, 2 সাইন স্কোয়ার থেটা, সরি 2 সাইন থেটা কস থেটা হোল স্কোয়ার ইন্টু ডি থেটা লিখতে পারি, তাই না? আচ্ছা, আমরা এইগুলা এত কাহিনী কেন করতেছি? এত কাহিনী করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ফাংশনকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করা। স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করলেই আমরা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে আমাদের প্রচলিত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমাদের এখানে ফর্মগুলো অ্যাপ্লাই করতে পারবো, এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে কি আমরা এখন অ্যাপ্লাই করতে পারতেছি না? তাহলে নেক্সট লাইনে যাই। নেক্সট লাইনে কি হবে, তাহলে আপার লিমিট π/6, লোয়ার লিমিট মাইনাস π/6, তাহলে এখানে হচ্ছে সাইন 2 থেটা হোল স্কোয়ার ডি থেটা। বন্ধুরা এখনও কিন্তু আমরা এখানে কোনো সাইনের স্ট্যান্ডার্ড ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, বা কোনো ধরনের স্ট্যান্ডার্ড ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এখানে এখন আমরা কি করব, আমরা জানি যে আমরা অলরেডি করে আসছি সাইন স্কোয়ার থেটা ইজ ইকাল টু 1/2 ইন্টু 1 মাইনাস কস 2 থেটা। তাহলে এখানে যেহেতু সাইন 2 থেটা আছে, তাহলে এখানে হয়ে যাবে কস 4 থেটা। 4 π/6 মাইনাস π/6, এখানে হচ্ছে 1/2 ইন্টু 1 মাইনাস কস 4 থেটা ইন্টু ডি থেটা। আশা করি বুঝতে পারতেছি আমরা। ওকে, তাহলে আমরা এই হাফ আর 4টাকে গুণ করলে 2 হয়ে যায়, তাহলে π/6 মাইনাস π/6 1 মাইনাস কস 4 থেটা ইন্টু ডি থেটা। দেখেন তো বন্ধুরা, এখন এই অঙ্কটা আমাদের 10.1 মতো হয়ে গেল না? তাহলে 2 ইন্টু π/6 মাইনাস π/6 ডি থেটা, তো হচ্ছে মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন, 2টাকে কি আবার ডিস্ট্রিবিউট করে দিলাম, ডি থেটাকেও ডিস্ট্রিবিউট করে দিলাম, ইন্টিগ্রাল সাইনটাকেও ডিস্ট্রিবিউট করে দিলাম। তাহলে হচ্ছে কস 4 থেটা ডি থেটা π/6 মাইনাস π/6। তাহলে এখন আমরা যদি ইন্টিগ্রাল এবার কি স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে, এখন আমরা অ্যাপ্লাই করে ফেলবো। থেটা ইন্টিগ্রেশন অফ ডি থেটা হচ্ছে থেটা, তাহলে π/6 মাইনাস π/6 মাইনাস 2 cos 4 থেটা কি সাইন 4 থেটা 1/4 সাইন 4 থেটা। দেন এখানে আমাদের আপার লিমিট π/6 থেকে লোয়ার লিমিট π/6 বসবে। π/6 মাইনাস π/6, তাহলে 2 ইন্টু π/6 প্লাস π/6 মাইনাস 1/2 ইন্টু সাইন 4π/6 মাইনাস সাইন ইন্টু মাইনাস 4π/6, এটাই তো, তাই না? তাহলে এখন এই মাইনাসে মাইনাস এখানে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটার ক্যালকুলেশন করলে এখানে পায়ের মান হচ্ছে, আপনি যখন ক্যালকুলেটরে ক্যালকুলেট করবেন তখন এখানে করতে হবে সাইন 4 × 180 / 6 দিবেন। ঠিক আছে,
180 দিতে হবে এখানে। তাহলে 2 ইন্টু 2π/6 মাইনাস এটা হচ্ছে রেজাল্ট আসে √3 আর নিচে 2, তাহলে এখানে আমার ফাইনাল রেজাল্ট আসে 2π/3 মাইনাস √3 ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য কাঙ্ক্ষিত ফলাফল। এই প্রবলেমটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই প্রবলেমটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, পরীক্ষার জন্য কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট। ক্লাস 10.7-ও আমরা এই ধরনের প্রবলেমগুলো দেখব। আবার 12তেও কিন্তু এই চ্যাপ্টারের 12 নাম্বার 12-টা 3 বা 4টা প্রবলেম আছে। যদি আপনার এই প্রবলেমটা বুঝে থাকেন তাহলে কাইন্ডলি 12-র 1, 2, 3 একটু ট্রাই করবেন অ্যাডভান্স। আমি যদিও 12-র প্রবলেমগুলো আবার সলভ করব, এখন তো আমরা 8-এ আছি। আচ্ছা, এবার আসেন আমরা 8-এর 3 নাম্বার প্রবলেমটা সলভ করি। 8-এর 3 নাম্বার প্রবলেমটাও বেশ ইম্পর্ট্যান্ট। তো এখানে হচ্ছে আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, x³ ইন্টু √1 + 3x⁴ ইন্টু dx। বন্ধুরা, তাহলে আমরা কেস বানাই ফেলি। কয়টা কেস লিখতে পারি? কেস 1 খুব দ্রুত আমাদের চিন্তা করতে হবে। আমরা যখন ব্রেনে ক্যালকুলেট করব খুব দ্রুত করব। কেস 1টা কি? এটা কি কোনো আমরা অ্যারিথমেটিক অপারেশন দিয়ে সলভ করতে পারি? না, কারণ এখানে হচ্ছে √, আর একটা হচ্ছে √, ইন্টু সামথিং, যেটাতে আমরা কোনো কিছুই করতে পারি না, বা লসাগুও ভাঙতে পারি না, বা হচ্ছে আমরা হচ্ছে সামেশন বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন কোনো কিছুই করতে পারতেছি না। সো এটা বাদ। 2 নাম্বার প্রসেস কি? এক্সের কোনো অংশটাকে, এখানকার কোনো অংশটাকে আমি ত্রিকোণমিতিক কোনো ফাংশন দিয়ে রিপ্লেস করতে পারি, যেন আমরা হচ্ছে এই ফাংশনটাকেই, অ্যারিথমেটিক ফাংশনটাকে আমি ত্রিকোণমিতিক ফাংশনে কনভার্ট করবো। এটা কি করতে পারতেছি? আমার অ্যান্সার হচ্ছে করতে পারবো না। কেন পারবো? x = sin θ ধরলাম। sin θ ধরার পরে 1 + 3 sin⁴ θ, যেটা আপনি মানে ক্যালকুলেশন করলে একটা মানে মেসি হয়ে যায়, খুব বাজে একটা হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এটাকেও অ্যাভয়েড করতেছি। যেটা আগের ম্যাথে আমরা করছিলাম, কিন্তু আগের ম্যাথে চাইতে এটা আরও মানে ন্যাস্টি হয়ে যাবে আর কি সলিউশনটা, যদি এখানে sin θ ধরে করি। তাহলে এটাও আমাদের প্রসেসটা বাদ। তাহলে এখন প্রসেসটা কি? প্রবলেমটা যত বেশি কমপ্লেক্স সেইটার সলিউশন তত ইজিয়ার করবে কে? মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে এখানে আমরা কোন অংশটাকে ধরবো? আপনার কাছে প্রথমে মনে হইতে পারে √1 + 3x⁴ কে আমি z ধরি। কি কেস 1 কি হইতে পারে? 1 + 3x⁴ z ধরে করলেন। তো এভাবে করেন। এরপরে কি হইতে পারে? 1 + 3x⁴ z ধরে করতে পারেন, এটাও হইতে পারে। আর কি হইতে পারে? শুধু 3x⁴ ধরেও করতে পারেন, অথবা শুধু x⁴ ধরেন, অথবা শুধু x³ ধরেন। এরপরে তো আর কোনো প্রসেস নেই, আছে? এরপরে কিন্তু আর কোনোই প্রসেস নেই। তাহলে এইখানে আমরা পরীক্ষার হলে এভাবেই চিন্তা করব, কিন্তু এই ব্রেনের আমাদের এই প্রসেসটা কিন্তু খুব কম সময়, 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের বেশি হওয়া যাবে না। ঠিক আছে, এই জন্য আমাকে প্রচুর পরিমাণে প্রবলেমটাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে আমরা কি চিন্তা করতে পারতেছি, যে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা 1 + 3x⁴ কে আমরা z কনসিডার করব। তাহলে আমাদের ম্যাথটা ইজিয়ার হবে। আপনি এই কয়টা প্রসেস দেখবেন বাসায়। একটা ম্যাথের পিছনে কমপক্ষে হলেও আপনাকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় ব্যয় করতে হবে। অনেক ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে একটা অঙ্কের পিছনে 2 দিন 3 দিন বা 1 মাস বা 6 মাস পরে ওই প্রবলেমটাকে সলভ করে ফেলে। তো কিভাবে করে এটা নিয়ে আজকে চিন্তা করলো, 5টা প্রসেস নিয়ে চিন্তা করলো, 5টা প্রসেসই ভুল হলো, সমস্যা নাই। তাহলে সে কিন্তু অন্য ম্যাথের জন্য এই 5টা প্রসেস কিন্তু কি তার ব্রেনে অলরেডি জেনারেট হয়ে গেল। অন্য প্রবলেমটা হয়তো এই 5টা প্রসেসের কোনো একটা প্রসেসে সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বাকি থাকলে একটা প্রসেস, ওই একটা প্রসেস দিয়ে প্রবলেমটাকে আপনি সলভ করে ফেলতে পারলেন। তাহলে আমাদের মূল লক্ষ্যটা কি? আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে ব্রেনটাকে ট্রেন করা, যেন আমরা প্রবলেম সলভিং স্কিল বা দক্ষতা অর্জন করতে পারি। তাহলে 1 + 3x⁴ 1 + 3x⁴
জেড কনসিডার করেন। এটাকে আমরা জেড কনসিডার করার পর উভয় পক্ষে ডিডিএক্স অফ 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 যদি ধরি, তাহলে ডেরিভেটিভ করলে কি হয় 12x কিউব, সরি এখানে জেড হবে, তাহলে এক ইন্টু ডিএক্স ইজ ইকালস টু ডিজেড। অতএব এক্স কিউব ডিএক্স ইজ ইকালস টু ডিজেড ডিভাইডেড বাই 12। তাহলে আমাদের অবশ্যই কি লিমিট চেঞ্জ হবে, এক্স ইজ ইকাল টু 1 হলে জেড কত হয় 1 প্লাস 3 ইজ ইকাল টু 4, এক্স ইজ ইকাল টু যদি 0 হয় তাহলে জেড ইজ ইকাল টু 1। তাহলে আমাদের অ্যাকচুয়াল কোশ্চেনটা দাঁড়াচ্ছে আপার লিমিট 4 লোয়ার লিমিট 0, এক্স কিউব ইন্টু ডিএক্স হচ্ছে ডিজেড বাই 12 লিখতে পারতেছি, এবং রুট ওভার 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 রুট ওভার জেড, তাহলে 1/12 ইন্টিগ্রেশন 4 টু 1 জেড টু দি পাওয়ার 1/2 ডিজেড। এখন আপনারা অবশ্যই মেথড অফ এখন স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে, আপনি এখন ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এবার আমরা হচ্ছে 8-এর লাস্টের ম্যাথটা করে আজকে আমরা শেষ করব। আটের 4 নম্বরটা বলতেছে 3 into x square plus 1 into x cube plus 3x into dx। তো বন্ধুরা প্রথমে আপনার কাছে কি মনে হতে পারে এই প্রবলেমটা অবশ্যই আপনি এক নম্বর কি চিন্তা করতে পারেন, প্রথমে এটাকে অ্যারিথমেটিক কোনো ক্যালকুলেশন দিয়ে মানে হচ্ছে ভাগ টাগ গুণ এগুলো দিয়ে কিছু করা যায় কি না, প্রথম কথা হচ্ছে না। 2 নাম্বার কি এর এক্সের কোনো পর্শনকে, ফাংশনের কোনো পর্শনকে বা অংশকে আমি কি ট্রিগোনোমেট্রিক কোনো টার্ম দিয়ে রিপ্লেস করতে পারি কিনা, যেমন এক্স ইজিক্যাল টু সাইন থেটা বা কস থেটা দিয়ে করতে পারি কিনা, করে দেখতে পারেন। এখানে আমার সাজেশন হবে এটা একটা বিশ্রী একটা অবস্থা হয়ে যাবে, তো এটাকেও আমরা অ্যাভয়েড করতেছি। যেহেতু ফাংশনের চেহারাটা একটু বিশ্রী, তাহলে এই ধরনের সমস্যার সমাধান করার জন্য আমরা যেই সব প্রসেসটা ইউজ করি সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। মেথড অফ সাবস্টিটিউশন প্রসেসটা কি, এই ফাংশনের কোনো একটা পর্শনকে আমি জেড দ্বারা রিপ্লেস করব বা কোনো একটা ভ্যারিয়েবল দ্বারা রিপ্লেস করব, ওইটাকে ডেরিভেটিভ করব, যে ডেরিভেটিভের রেজাল্ট পাবো, ডেরিভেটিভের রেজাল্ট দিয়ে এই ফাংশনের বাকি পর্শনকে আমি হচ্ছে রিপ্লেস করব। তাহলে আমরা একটা কি পাবো, আমরা স্ট্যান্ডার্ড ফর্ম পাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আপনার কাছে মনে হতে পারে আচ্ছা ভাই এত বড় একটা ফাংশনের আমি তাহলে এখান থেকে শুরু করি। আচ্ছা ঠিক আছে, 1 নাম্বার কী করতে পারেন, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকাল টু জেড কনসিডার করতে পারেন, করে দেখেন। 2 নাম্বার কী হতে পারে, আচ্ছা আমি শুধু এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড কনসিডার করে দেখি, করতে পারেন। 3 নাম্বার কী মনে হতে পারে, আচ্ছা না আমি হচ্ছে শুধু এক্স কিউব ইজ ইকাল টু জেড কনসিডার করি, করতে পারেন, করেন। 4 নাম্বার কী হতে পারে, এক্স মানে এখান থেকে শুধু কমন নেন, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকাল টু জেড, কারণ এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আছে। ঠিক আছে, এখান থেকে এক্স কমন নিয়ে তারপরে মানে রুট ওভার এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 ডিএক্স, এভাবেও আপনার কাছে মনে হইতে পারে। এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকাল টু জেড, কারণ এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আছে মনে হচ্ছে। আচ্ছা এরপর আর কি প্রসেস মনে হইতে পারে, আমরা তো 1 2 3 4 4টা প্রসেস নিয়ে আলোচনা করলাম। আরেকটা মনে হইতে পারে হচ্ছে শুধু 3x মনে হইতে পারে ইজ ইকাল টু জেড। তো 5টা প্রসেস দেখলাম, 5টা প্রসেসেই আপনি অ্যাগ্রেসিভ ওয়েতে সলিউশন করার ট্রাই করবেন। অ্যাগ্রেসিভ মানে হচ্ছে জোর করে মিলানোর ট্রাই করবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে 5টা প্রসেসের একটাও মনে করেন হইল না বা হয়ে গেল, হইতেও পারে। আমার কাছে মনে হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 3xটা নিয়ে আমি ইয়াটা করি, প্রবলেমটাকে সলভ করি। কেন দেখেন, এক্স কিউব প্লাস 3x ইজ ইকালস টু
জেড কনসিডার করলাম মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। তাহলে অঙ্কটা কি দাঁড়ায় দেখেন, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি ddx অফ এক্স কিউব প্লাস 3x ইজ ইকালস টু ddx অফ জেড, তাহলে 3x স্কোয়ার প্লাস 3 ইজ ইকাল টু ddx অফ জেড। তাহলে এখানে 3 যদি কমন নেই এক্স স্কোয়ার প্লাস 1, দেখছেন এক্স স্কোয়ার প্লাস 1 চলে আসছে, আমাদের একটা টার্ম চলে আসছে, ইন্টু dx সমান সমান dz। তাহলে এখানে আমি নিচে 3 লিখে ফেলি, সমস্যা নেই। তাহলে বন্ধুরা আমি কি বলছিলাম, যে আমি একটা ফাংশনের একটা পোরশন নিব, সেটাকে ডেরিভেটিভ করব, সেই ডেরিভেটিভের রেজাল্টকে আমি হচ্ছে ফাংশনের আর একটা অংশ দিয়ে রিপ্লেস করব, শেষ। তাহলে যেহেতু এক্সের আপার লিমিট যদি 3 হয়, তাহলে জেডের আপার লিমিট কত হবে, জেডের জন্য কত হবে, তাহলে সেটা হচ্ছে 3 কিউব প্লাস 3 ইন্টু 3 ইজ ইকালস টু 36। আচ্ছা, তাহলে জেডের লোয়ার লিমিট কত হবে 1, তাহলে এখানে হচ্ছে 1 কিউব প্লাস 3 ইজ ইকাল টু কত 4, ঠিক আছে। তাহলে আপার লিমিট হচ্ছে আমাদের 36, লোয়ার লিমিট হচ্ছে আমাদের 4। তাহলে এখন এখানে তো আমাদের 3 ছিলই, তাহলে আমাদের এখানে থাক, এটা আমার ইয়ে করতে হবে না। 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্সকে আমি হচ্ছে জাস্ট ডিজেড দিয়ে রিপ্লেস করে ফেললাম, আর রুট ওভার অফ এক্স কিউব প্লাস 3xকে আমি জেড দিয়ে রিপ্লেস করলাম। তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে জেড টু দি পাওয়ার 1/2 ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা। তাহলে এখানে আমার 3/2 ইন্টু 2/3, আর এখানে আমার দাঁড়াচ্ছে 36 বাই আপার লিমিট 36, লোয়ার লিমিট 4। তাহলে 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 36 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 4 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। আশা করি এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে 416 ডিভাইডেড বাই 3, 416 ডিভাইডেড বাই 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে যদি আমাদের প্রবলেমটা যদি ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস হয়, ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস কথার মানে হচ্ছে যে আমাদের লিমিট দেওয়া থাকবে, তাহলে আমাদের অ্যান্সার সবসময় অ্যাকুরেটি আসবে, চেঞ্জ আসবে না, ঠিক আছে। যদি আমাদের ইনডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস হয়, তাহলে সেখানে আমাদের অ্যান্সারের প্যাটার্নটা ডিফারেন্ট আসতে পারে, ঠিক আছে, ডিফারেন্ট আসতে পারে, কোনো সমস্যা নেই। তো কিন্তু আমরা যদি ওই প্যাটার্নে যদি আমরা হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট বসাই, তাহলে আমাদের অ্যান্সারটা সেম আসবে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পারছেন। অঙ্কগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলি, যেহেতু আপনাদের সাথে আমার সরাসরি কোনো ইন্টারঅ্যাকশন হচ্ছে না, ইউটিউবের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি এগুলো অফলাইন পড়াশোনা, তো এইখানে আমি একটু ডিটেলসে এক্সপ্লেন করি যেন আপনাদের কোশ্চেন কোনোভাবে অ্যারাইজ না হয়, বা কোনো ধরনের কোনো তৈরি না হয়, যে এই যা কনফিউশন তৈরি না হয়, আচ্ছা এটা না করে এটা হলো কেন। এই জন্য কিন্তু আমি একটু বেশি এক্সপ্লেন করার ট্রাই করি, যার কারণে আমার ভিডিওগুলো বড় হয়। তো আমার ভিডিওগুলো দেখার জন্য কিন্তু সময় নিয়ে দেখতে হবে। আপনার আগামী 2 দিন মানে 2 দিন পরে এক্সাম, এইচএসসি এক্সাম, আজকে আপনি ভিডিওগুলো নিয়ে বসা শুরু করছেন, তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনার জন্য না, ঠিক আছে। আপনাকে একদম শুরু থেকে আপনাকে স্টার্ট করতে হবে। যেমন ধরেন যে আপনি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের আছেন, তাহলে বা ধরেন যে এটাকে 7 দিন বা 10 দিন এরকম সময় হাতে রেখে আপনাকে প্রবলেমগুলো সলভ করতে হবে। আর আপনি যদি আমার ওয়েতে আমি যেভাবে সলিউশন দেখাচ্ছি এভাবে যদি আপনি সলভ করেন, আমার প্রসেসটাকে ফলো করেন, আমি যেভাবে উপদেশগুলো দিচ্ছি সেই উপদেশ অনুসারে যদি চলেন, তাহলে ইনশাল্লাহ আপনার কাছে আপনাকে আর কখনোই হয়তো নোট দেখতে হবে না পরীক্ষার আগের রাতে। আপনি শুধু কোশ্চেন দেখবেন, আপনি প্রশ্নটা দেখবেন, মানে যখন আপনি প্রবলেমগুলো প্র্যাকটিস করতে যাবেন বা রিভিশন দিতে যাবেন, তখন আপনি সলিউশন দেখবেন না, ঠিক আছে। খাতার সলিউশন কী করছেন আগে এগুলো দেখবেন না, আপনি প্রবলেমটা পড়বেন,
প্রবলেমটা পড়লেই আপনার ব্রেনেই জেনারেট হয়ে যাবে যে আপনার ব্রেনই আপনাকে বলে দিবে যে আমাকে এই প্রসেসে প্রবলেমটা সলভ করতে হবে। ঠিক আছে? তো আশা করি আমার উপদেশ যেগুলো আমি প্রথম থেকে দিয়ে আসতেছি ভিডিও শুরুতে, আশা করি ইনশাল্লাহ আপনারা এগুলো ফলো করতেছেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর কোন কলেজ থেকে আপনি পড়াশোনা করছেন একটু কাইন্ডলি আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।